জিন্দেগি বাড়ি হোনি চাহিয়ে লম্বি নেহি। এই ডায়লগ যদি কারো জীবনে সঠিক বসে তাহলে সে হলো বীর ভগৎ সিং। মাত্র 23 বছর বয়সে ভারত মাতার জয়ের স্লোগান দিয়ে ফাঁসির দড়িতে ঝোলা বীর ভগৎ সিং এত সুন্দর বাঁচেন যে এখনো ভারতবাসী তাকে স্মরণ করেন। ভগৎ সিং ভারতের স্বাধীনতার এমন ভূমিকা নেভায়, তিনি মাত্র 23 বছর বয়সে খুশি খুশি ফাঁসির দড়িকে আলিঙ্গন করে নেয়, কিন্তু যাওয়ার আগে তিনি প্রত্যেক ভারতবাসীর মনে ভারতের স্বাধীনতার স্বপ্ন ভরে দিয়ে যান। 23 মার্চ 1931 এটা ওই দিন ছিল যখন ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হবে। সারা দেশ ভগৎ সিং এর ফাঁসি আটকাতে প্রদর্শন করছিল। ব্রিটিশরা ভয় পাচ্ছিল যে প্রদর্শনকারীরা তাদের উপর প্রবল না হয়ে যায় আর ফাঁসি থামাতে না হয়, আর ভগৎ সিংকে কোর্টের দেওয়া তারিখের আগেই ফাঁসি দেওয়া হয়। ভগৎ সিং তো চলে গেলেন, কিন্তু সকল দেশবাসীর চোখে স্বাধীনতার স্বপ্ন ছেড়ে যান। ভগৎ সিং একবার বলেছিলেন যে আমার রক্তের এক এক ফোঁটা ইনকলাব নিয়ে আসবে, আর আসলেই তা সত্যি প্রমাণিত হয়। একদিকে ভগৎ সিং এর ফাঁসি হয়, আবার আরেকদিকে তার স্বপ্ন সত্যি করতে দেশের সকল জনগণ ইংরেজদের শিকড় গোড়া থেকে উঠাতে বেরিয়ে পড়েন। দেশের চারিদিকে স্বাধীনতার জন্য আওয়াজ উঠতে থাকে, যার কারণে ভগৎ সিং এর মৃত্যুর ঠিক 16 বছর পর ভারতীয়রা ইংরেজদের ভারত ছাড়তে বাধ্য করে দেয়। মাত্র 12 বছর বয়সে ভগৎ সিং জালিয়াওয়ালা বাগে ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি সিদ্ধান্ত নেন যে এই নির্দোষ মানুষদের মৃত্যুর প্রতিশোধ তিনি ইংরেজদের থেকে নিয়েই ছাড়বে। ব্রিটিশদের থেকে বদলা নিতে অ্যাসেম্বলিতে ভগৎ সিং যেই বোম ফাটিয়েছিল এর আওয়াজ ইংরেজদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। ভগৎ সিং একজন এমন ফ্রিডম ফাইটার ছিলেন যিনি জেলে গিয়েও ইংরেজদের প্রতিরোধের কথা ছাড়েনি, আর ওখানেও সকল বন্দীদের মনে ক্রান্তি এনে দেয়। অনেকদিন হাঙ্গার স্ট্রাইক করার পরেও তাদের আত্মবিশ্বাস হারায়নি। শেষে ইংরেজরা তার কথা মানতে বাধ্য হয়েছিল। চলো তাহলে জেনে নেই কে ছিল ভগৎ সিং, কেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, আর মাত্র 23 বছর বয়সে এমন তিনি কি করেছিলেন যাতে ভারতবাসীর মনে এখনো তিনি বেঁচে আছেন। 28 সেপ্টেম্বর 1907 এটা ওই দিন ছিল যখন ভারত তার বীর সন্তানকে পেয়েছিল। এই দিন বাঙ্গা নামক গ্রামে তার জন্ম হয়। এই গ্রাম আজকের সময় পাকিস্তানে পড়ে, কিন্তু ভারত বিভাজনের আগে এটা ব্রিটিশ ইন্ডিয়ার পাঞ্জাব প্রভিন্সের লালপুর ডিস্ট্রিক্টে পড়তো। ভগৎ সিং এর জন্ম একটি শিখ ফ্যামিলিতে হয়েছিল যারা ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছিল। ভগৎ সিং এর পিতার কিষান সিং সান্ধু এবং মাতা বিদ্যাবতী নাম ছিল। ভগৎ সিং এর জন্মের সময় তার পিতা এবং কাকা ব্রিটিশদের বিরোধের জন্য জেলে ছিল, আর ভগৎ সিং এর জন্মের কিছুদিন পর তাদের ছেড়ে দেওয়া হয়, যার কারণে সবাই ভগৎ সিংকে অনেক লাক্কি মনে করত। আর এই কারণেই শুরুতে তার নাম ভাগো সিং রাখা হয়, যার অর্থ ছিল ভাগ্যবান মানুষ। সময়ের সাথে সাথে এই নামকে বদলে ভগৎ সিং করে দেওয়া হয়। ভগৎ সিং ছোট থেকেই ব্রিটিশদের ঘেন্না করত, যার একটি পারফেক্ট এক্সাম্পল তার বাল্যকালে দেখা যায়, যখন একবার তার পিতা খেতে বীজ লাগাচ্ছিল। এটা দেখে ভগৎ সিং তার বাবাকে প্রশ্ন করে যে তুমি জমিতে কেন আসো, আর তার বাবা এতে উত্তর দিয়ে বলে যে আমি খেতে বীজ বুনতে আসি, যাতে ফসল হলে অনেকগুলি ফল পাওয়া যাবে। এরপর ভগৎ সিং তার পিতাকে বলে যে বাবা, তাহলে আমরা খেতে বন্দুক কেন চাষ করি না? এমন করলে আমাদের কাছে অনেক বন্দুক হবে, যেটার ব্যবহার আমরা ইংরেজদের বিরুদ্ধে করতে পারবো। এত ছোট বয়সে এমন বিচার রাখা ভগৎ সিং তার পিতাকে নিঃশব্দ করে দেয়। তিনি ছোট বয়সেও এমন খেলা খেলতো যা দেখে তার চিন্তাধারা বোঝা যেত। খেলার মধ্যে তিনি তার বন্ধুদের দুটি ভাগ করত, একটাকে ভারতীয় আর একটাকে ইংরেজ বানাতো, আর দুটোর মধ্যে লড়াই করাতো। ভগৎ সিং পড়াশোনায় অনেক ভালো ছিল। তিনি 5ম শ্রেণী পর্যন্ত গ্রামেই পড়াশোনা করেন, আর যখন স্কুল পাল্টানোর সময় আসে তখন তিনি লাহোরের ব্রিটিশ হুকুমত স্কুলে অ্যাডমিশন করতে মানা করে দেয়, কারণ তিনি কোনোভাবে ব্রিটিশদের সাপোর্ট করতে চাইতো না। যার কারণে জেদ করে তিনি দয়ানন্দ অ্যাংলি বৈদিক স্কুলে অ্যাডমিশন করায়। 13 এপ্রিল 1919 ইংরেজরা জালিয়াওয়ালা বাগে প্রোটেস্ট করা লোকেদের চারিদিক থেকে ঘিরে মেরে ফেলে। ইংরেজরা জালিয়াওয়ালা বাগের মেন গেট বন্ধ করে দেয়, আর চারিদিক থেকে তার সৈন্যদের দিয়ে নির্ভয়ে এবং নির্দয়ীভাবে বাগে থাকা লোকেদের ওপর বন্দুকের গুলি চালানো শুরু করে। তাদের কাছে মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না, কারণ ওখানে পালানোর মতো কোনো জায়গা ছিল না। বাগে অবস্থিত প্রায় 1500 লোকের মধ্যে 379 লোকের অন দ্য স্পট ডেথ হয়ে যায়, আর প্রায় 1200 লোক গভীর আহত হয়েছিল। এই ঘটনায় ভগৎ সিং এত আহত হয় যে মাত্র 12 বছর বয়সে বাড়িতে না জানিয়ে স্কুল থেকে সোজা জালিয়াওয়ালা বাগে চলে যায়, আর 12 মিল হেঁটে গিয়ে সেখানে পৌঁছে যায়, যেটার পর সেখানে রক্তে মাখা মাটিগুলি নিয়ে একটি বোতলে রাখে আর ঘরে চলে আসে। এই দিন তিনি কসম খায় যে ভারতের নির্দোষ মানুষদের মৃত্যুর প্রতিশোধ তিনি নিয়েই ছাড়বে। জালিয়াওয়ালা বাগে গোলাগুলির পর মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে 1 আগস্ট 1920 নন কপারেশন মুভমেন্ট শুরু করে। এতে ভারতের লোক ব্রিটিশদের এবং ব্রিটিশদের সাথে যুক্ত সব জিনিসের বহিষ্কার করতে শুরু করে। এই মুভমেন্টে গান্ধীজি জানিয়ে দেয় যে স্বরাজই তার আলটিমেট গোল ছিল। তিনি এখন ব্রিটিশদের নিচে ডাবতে আর রাজি ছিলেন না। এই মুভমেন্টকে পুরো ভারতের থেকে সাপোর্ট পায়। এর সাথে ব্রিটিশ প্রোডাক্ট থেকে শুরু করে ব্রিটিশ টাইটেল এবং অফিসেসগুলিকে বয়কট করে দেওয়া শুরু হয়। ভগৎ সিং গান্ধীজির এই মুভমেন্ট থেকে প্রচণ্ড প্রভাবিত হয়, আর তিনি গান্ধীজির এই মুভমেন্টকে জোরসোরভাবে সাপোর্ট করে, আর ব্রিটিশ দ্বারা বানানো জিনিসপত্রগুলিকে পুড়িয়ে দিতে থাকেন। ততক্ষণে ভগৎ সিং ভাবে
ব্রিটিশ শক্তিকে শুধুমাত্র গান্ধীজিই হারাতে পারবে আর ভারত দ্রুতই স্বাধীনতা পেয়ে যাবে। আর তখনই একটা এমন ইনসিডেন্ট হয় যেটা ভগৎ সিংকে একদম পুরোভাবে ভেঙে দেয়। নন কোঅপারেশন মুভমেন্টের সময় ভারতবাসী নির্ভয়ে ইংরেজদের বিরুদ্ধে পথে নেমে আসে আর ব্রিটিশদের মূর্তিগুলোকে আগুন লাগাতে শুরু করে। একবার এরকমই নন কোঅপারেশন মুভমেন্ট চলাকালীন এক বীর বিরোধ করতে করতে পুলিশ স্টেশনের সামনে চলে আসে। আর এটা ব্রিটিশদের একদমই ভালো লাগেনি। এর জন্য তারা অনেক রকম ব্যবস্থাও করে, যেখানে পুলিশওয়ালারা বিরোধ না করতে হুমকি দেয়, আর ভারতীয়রা যখন না মানে তখন তারা ভারতবাসীর ওপর গুলি চালিয়ে দেয়, যাতে বহু লোক মারা গিয়েছিল। নিজেদের লোকেদের মরতে দেখে ভিড়ের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে, আর এতে পুলিশওয়ালারা ভয় পেয়ে পুলিশ স্টেশনের ভিতরে লুকিয়ে পড়ে আর পুরো ভিড় পুলিশ স্টেশনকেই জ্বালিয়ে দেয়। এই ঘটনাকে চৌরি চৌরা কাণ্ড বলা হয়। এ কথা যখন গান্ধীজির কানে পৌঁছায় তখন তিনি নন কোঅপারেশন মুভমেন্ট ফিরিয়ে নেন। মুভমেন্ট ফিরিয়ে নেওয়ায় ভগৎ সিং এর সাথে সাথে সকল ভারতবাসীর মনই ভেঙে যায়। কেউ চায়নি যে এত দূরে সে আবার ফিরে যাওয়া যাক, আর এর জন্যই ভগৎ সিং ক্রান্তিকারীর পথ বেছে নেন। তিনি এটা বিশ্বাস করে ফেলেছিলেন যে অহিংসা আর নন ভায়োলেন্সের দ্বারা ভারত কখনোই স্বাধীন হতে পারবে না। আর এখান থেকেই শুরু হয় ভগৎ সিং এর সাহস আর বলিদানের জীবন কাহিনী। ভগৎ সিং এর কলেজের সময়কাল থেকেই সুখদেব, ভবানীচরণ সহ অন্যান্য ক্রান্তিকারীদের সাথে তার আলাপ হয়। আর ভগৎ সিং এর সবচেয়ে ভালো বন্ধুত্ব হয় সুখদেবের সাথে। ওই সময় স্বাধীনতার লড়াই তার চরম সীমায় ছিল। এটা ওই সময় ছিল যখন ইংরেজ শাসকদের ভারতীয়দের প্রতি শোষণ বাড়ছিল। এই সব দেখে ভগৎ সিং তার পড়াশোনা ছেড়ে দেয় আর নিজেকে স্বতন্ত্র সংগ্রামে পুরো সমর্পণ করে দেয়। এই সময় তার বাড়িতে তার বিয়ের কথাবার্তাও শুরু হয়, কিন্তু ভগৎ সিং তার বিয়ের প্রস্তাবকে পরিষ্কার না করে দেয় আর বলেন যে যদি ভারত স্বাধীনতার আগে আমার বিয়ে হয় তাহলে আমার বিয়ে আমার মৃত্যুর সাথেই হবে। আর এই সিদ্ধান্তে তার পিতামাতা অনেক কষ্ট পায়, কিন্তু তারা ভগৎ সিং এর এই দেশপ্রেমের আগে বাধ্য ছিল তার সিদ্ধান্ত মানতে। এই সিদ্ধান্ত গ্রহণ করে ভগৎ সিং কানপুরের দিকে চলে গেলেন। দেশের স্বাধীনতার জন্য ভগৎ সিং সকল দেশবাসীকে জাগ্রত করতে চেয়েছিলেন, কিন্তু তার বার্তা সকলের কাছে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম ছিল না, আর প্রয়োজন ছিল একটা মাধ্যমের। এর জন্য ভগৎ সিং ইয়ার 1926-এ লাহোরে কীর্তি কিষাণ পার্টি জয়েন করেন। এর দ্বারা প্রকাশিত ম্যাগাজিনগুলি কীর্তির জন্য কাজ করতে থাকে। শুরুতে ভগৎ সিং এর লেখায় ব্রিটিশদের বিরোধ করত আর ব্রিটিশদের বিপক্ষে জনগণকে মুখোমুখি করতে শুরু করে। এর চলাকালীন ভগৎ সিং তার নিজের একটি পার্টিও গঠন করে। এর নাম তিনি নওজওয়ান ভারত সভা রাখে। এই পার্টির উদ্দেশ্য ছিল ওয়ার্কার এবং কৃষকদের জড়ো করে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড় করানো। ভগৎ সিং এর এমন করাটা ব্রিটিশদের একদমই খাটেনি, আর 1927-এ ব্রিটিশ পুলিশ ভগৎ সিংকে গ্রেফতার করে নেয় আর 60,000 টাকা দিয়ে তার বাবা তাকে আবার বেল করায়। এবার ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রমুখ চন্দ্রশেখর আজাদের সাথে সেপ্টেম্বর 1928-এ দিল্লির ফিরোজ শাহ কোটলাতে একটি মিটিং করা হয়, আর হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন আর নওজওয়ান ভারত সভা পার্টিকে এক করে দেয়। আর বহু চিন্তা ভাবনা করে এই পার্টির নাম হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন HSR রাখা হয়। এর চলাকালীন সাইমন কমিশনের ভারতে আগমন হয় আর পুরো দেশ এর বিরোধ করতে থাকে। লাহোরে এমনই এক বিরোধ প্রদর্শনকে লালা লাজপত রায় লিড করছিল, আর এই লোকগুলি সাইমন গো ব্যাক বলে এগিয়ে আসছিল, আর তখনই পুলিশ লাঠিচার্জ শুরু করে দেয়। এরপর লালা লাজপত রায় তার মাথায় লাঠি লেগে তিনি গম্ভীরভাবে আহত হয়ে যায়, আর হসপিটালে গিয়ে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার গুরু লালা লাজপত রায় আর অন্য পার্টি মেম্বারদের মরতে দেখে ভগৎ সিং প্রচন্ড রেগে যায়, আর তিনি কোনোভাবে ব্রিটিশদের থেকে প্রতিশোধ নিতে চান। এর জন্য তিনি চন্দ্রশেখর আজাদ, রাজগুরু আর কয়েকজন ক্রান্তিকারীদের নিয়ে জেমস স্কটকে মারার প্ল্যান বানায়, কারণ জেমস স্কটই প্রদর্শনকারীদের ওপর লাঠিচার্জ করার অর্ডার দিয়েছিল। প্ল্যান অনুসারে জেমস স্কট যেই থানায় ছিল ওখানে ভগৎ সিং আর তার সাথীরা লুকিয়ে পড়ে আর স্কটের বাইরে আসার অপেক্ষা করতে থাকে। আর যখনই তারা একটি পুলিশম্যানকে বাইরে আসতে দেখে তারা সেই পুলিশম্যানকে সেখানে গুলি মেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই হত্যাকাণ্ডে একটা বড় ভুল হয়েছিল। আসলে ওই সময় জয়গোপাল স্কটকে চিনতে ভুল করেছিল। তারা স্কটের বদলে লাহোরের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেমস সান্ডার্সের হত্যা করে ফেলে। সান্ডার্সের হত্যার খবর সারা ভারতে ছড়িয়ে পড়ে, যার পরে ব্রিটিশ পুলিশ ভগৎ সিং আর তার সঙ্গীদের খুঁজতে চারিদিকে জাল বিছিয়ে দেয়। পুলিশ তাদের খুঁজতে শুরু করে, কিন্তু এর জন্য তারা একটি প্ল্যান তৈরি করে ফেলে। ভগৎ সিং তার চুল দাড়ি কেটে নেয়। একজন শিখ হয়েও এমন করাটা তার দেশপ্রেমকে বোঝায়। এরপর ভগৎ সিং আর রাজগুরু দুর্গাভাবির থেকে সাহায্য চায়। ভগৎ সিং একজন জেন্টলম্যানের রূপে ইংরেজ পোশাক পরে হ্যাট লাগিয়ে রেডি হন। দুর্গাভাবি তার ওয়াইফ হয় আর রাজগুরু তার চাকরের রূপে তৈরি হয়। তারা তিনজন এবার লাহোর থেকে ক্যালকাটা রওনা হয়। পুরো 1 বছর ব্রিটিশ পুলিশ ভগৎ সিংকে খুঁজতে বিফল হয়। এবার 1929-এ ভগৎ সিং অ্যারেস্ট হয়ে যায়, কিন্তু তার গ্রেফতারিতে ব্রিটিশ পুলিশের সফলতা হয়নি। ভগৎ সিং তো নিজেই তাকে গ্রেফতার করান। আসলে হয়েছিল কি, 1929-এ সেন্ট্রাল অ্যাসেম্বলিতে দুটি বিল পাশ করানো হচ্ছিল, ট্রেড ডিসপিউট বিল আর পাবলিক সেফটি বিল। ট্রেড ডিসপিউট বিল ওয়ার্কার এবং রাইটারের অ্যাগেন্স্ট ছিল, আর পাবলিক সেফটি বিল ইন্ডিয়াতে সোশ্যালিস্ট আর কমিউনিস্ট অ্যাক্টিভিটিকে বন্ধ করার জন্য আনা হচ্ছিল। ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডারদের বিরোধের পরেও
ব্রিটিশ গভর্নর এই বিল পাশ করতে যাচ্ছিল। এর জন্য ভগৎ সিং দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোম ব্লাস্ট করার বুদ্ধি করে, কিন্তু এই পুরো প্ল্যানে ভগৎ সিং কারো প্রাণ নিতে চায়নি। তিনি শুধু ব্রিটিশ সরকারের ধ্যান জনগণের ডিমান্ডের দিকে আকর্ষণ করতে চেয়েছিলেন। এর জন্য তিনি লো ইন্টেন্সিটি বোম ব্লাস্ট করার সিদ্ধান্ত নেন। এই বোম কারোকে মারার জন্য ছিল না। ভগৎ সিং বলেন, বেহারো কো সুনানে কে লিয়ে ধামাকে কি জরুরত হোতা হ্যায়। এরপর 8 এপ্রিল 1929-এ ভগৎ সিং আর বাটুকেশ্বর দত্ত বোম আর কিছু টেমপ্লেটস এর সাথে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে পৌঁছায়। এখানে ঢুকেই তারা খালি জায়গা দেখে বোম ছুড়ে দেন। পুরো অ্যাসেম্বলি ধুয়োতে ভরে যায়। তারপর তারা টেমপ্লেটসগুলি হাওয়াতে ছুটতে থাকে, যেটাতে পরিষ্কার করে লেখা ছিল, বেহারো কো সুনানে কে লিয়ে ধামাকা জরুরি হ্যায়। বলে দিই যে এই ঘটনাতে কাউকে কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, ধামাকা অনেক জোরে হচ্ছিল, যাতে ইংরেজদের কোমর ঢিলা হয়ে যায়। ভগৎ সিং চাইলে সেখান থেকে পালাতে পারতেন, কিন্তু তিনি এমন করেননি। বরং পুরো অ্যাসেম্বলিতে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন। ভগৎ সিং এবং তার সাথেই তাদের অ্যারেস্ট করিয়ে নেয়। এটাও তাদের প্ল্যানের অংশই ছিল। অ্যারেস্টের পর ব্রিটিশ গভর্নর ভগৎ সিং এর ওপর অ্যারেস্টের 2টি কেস চালিয়ে দেয়, অ্যাসেম্বলি বোম কেস আর লাহোর কনস্পিরেসি কেস। চলো তাহলে জেনে নেই অ্যারেস্টের পর বীর ভগৎ সিং এর সাথে কি হয়। লাস্ট মিনিটস অফ ভগৎ সিং। বন্ধুরা, ভগৎ সিং জেলে থাকাকালীনও ইংরেজদের বিরুদ্ধে সংঘর্ষ চালিয়ে যায়। তিনি জেলের ভিতরে তার আর অন্যান্য বন্ধুদের সাথে হওয়া ভেদভাব আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেন। এর সাথে তিনি জেলের কয়েদিদের জন্য উচিত সুবিধার ডিমান্ড করেন। এর জন্য ভগৎ সিং আর তার সঙ্গীরা 64 দিন পর্যন্ত না খেয়ে হাঙ্গার স্ট্রাইক করে, যাতে ভারতবাসী ভূখ হরতালে নেমে পড়ে। আর এই হরতালে ইংরেজরা প্রচন্ড ভয় পেয়ে যায়। ভগৎ সিং জেলে থেকেও স্বাধীনই ছিলেন। তিনি জেলে থাকাকালীন জেলের ব্রিটিশ পুলিশদের উচিত শিক্ষা দিতেন, আর জেলের ভেতরে কয়েদিদের একজুট করে আন্দোলন তো করতেনই, সাথে জেলের বাইরেও জনগণকে জাগ্রত করতে তিনি অনেক লেখাও লিখতেন। এই লেখার দ্বারা তিনি ভারতীয় স্বাধীন সংগ্রামীদের আত্মবিশ্বাস বাড়াতেন। এর মধ্যেই 7 অক্টোবর 1930-এ সান্ডার্স মার্ডার কেসের জন্য ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসির সাজা দেওয়া হয়। আর 24 মার্চ 1931-এ তাদের ফাঁসির দিন ঘোষিত হয়। ব্রিটিশ সরকারের এই নির্ণয়ে পুরো ভারতের জনগণের মনে আঘাত আর চোখে জল এসে পড়ে। এর জন্য সারা দেশের কোনায় কোনায় জনগণ তার ফাঁসি আটকাতে প্রদর্শন করতে থাকে। যদি ভগৎ সিং এর কথা বলি, তাহলে তাদের কোনো ভয়ই ছিল না। এই ফাঁসির কথা শুনে তাদের চোখেও মনে এখনো দেশপ্রেম দেখা যাচ্ছিল। দেশভক্তির এই ভাবনা এখনো আরো বেড়ে গিয়েছিল। তিনি খুশি খুশি তার প্রাণ ভারত মাতার আঁচলে ত্যাগ করতে রাজি ছিলেন, কিন্তু ভারতীয়দের তার ফাঁসির শাস্তি রাজি ছিল না। দেশ ভরে হাহাকার শুরু হয়েছিল। ধীরে ধীরে 24 অক্টোবর কাছে আসছিল, আর ভারতবাসীর প্রদর্শন ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। জায়গায় জায়গায় দাঙ্গা শুরু হয়। ব্রিটিশরা তো ভয় পেয়ে গিয়েছিল যে জনগণ তাদের উপর প্রবল না হয়ে যায় আর তাদের সিদ্ধান্ত ফিরিয়ে না নিতে লাগে। আর এর জন্য ব্রিটিশ সরকার ভগৎ সিং এর ফাঁসি দেওয়ার জন্য কোর্টের দেওয়া ডেট 24 মার্চের বদলে 23 মার্চ করে। বন্ধুরা, ফাঁসির কিছুদিন আগে যখন জেল অধিকারী তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করে, তার লেনিনের অটোবায়োগ্রাফি পড়ার ইচ্ছা প্রকাশ করে। তার এই ডিমান্ড ব্রিটিশ দ্বারা মেনে নেওয়া হয়। 23 মার্চ জেল অধিকারী যখন তাকে নিতে আসে, তখন ভগৎ সিং তাকে বলে, এই বইয়ের একটা মাত্র পেজ পড়া বাকি রয়েছে। এক ক্রান্তিকারী আরেক ক্রান্তিকারীর কাছে ভেদ করছে, আমাকে এই পেজটি পড়ে নিতে দাও। পড়া শেষ করে ভগৎ সিং খুশি খুশি তার মৃত্যুকে আলিঙ্গন করতে চলে গেলেন। ফাঁসির তক্তায় উঠে ভগৎ সিং তার হাতে দড়ি বাঁধতে আর মুখে কালো কাপড় দিয়ে ঢাকতে মানা করে দেয়। ব্রিটিশ তাদের হাত তো বাঁধেনি, কিন্তু তাদের মাথায় কানুনের নিয়মানুসারে ঢেকে দেয়। এরপর ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদের স্লোগান দিয়ে বিকেল 7:30 তার সাথী রাজগুরু এবং সুখদেবের সাথে খুশি খুশি ফাঁসির দড়িতে চলে যান। এভাবে ভারত মাতার এক বীর সন্তান তার সাহসের দ্বারা বীর গতি প্রাপ্ত হয়। কিন্তু তার দেশপ্রেম, তার বিচারধারা আর তার সাহসের গল্প এখনো ভারতের কোনায় কোনায় উৎসাহ আর গর্বের সাথে শোনানো হয়। বন্ধুরা, এটা ছিল বীর ভগৎ সিং এর জীবন কাহিনী। তার এই গল্পে আমরা তার সাহস আর দেশপ্রেমকে বোঝার চেষ্টা করেছি। আই থিঙ্ক তোমরাও ভগৎ সিং এর ভূমিকা দেখে উৎসাহিত হয়েছো। ভগৎ সিং এর মতনই এমন আর বহু স্বতন্ত্র সংগ্রামী রয়েছে, যাদের বলিদান আর সমর্পণের জন্য আজ আমরা একটি স্বাধীন দেশের নিঃশ্বাস নিচ্ছি। তোমরা কি এমনই অন্যান্য স্বতন্ত্র সংগ্রামীদের গল্প জানতে চাও? যদি হ্যাঁ হয়, তাহলে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।